আসসালামু আলাইকুম। রয়্যাল নার্সিং কলেজের পক্ষ থেকে শুভ বিকাল। আমি এখন দ্বিতীয় বর্ষ অ্যাডাল্ট মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের ক্লাস নিয়ে কথা বলবো। প্রথমে সবাইকে রিকোয়েস্ট করব, সবাই কেমন আছি এটা জানানোর জন্য। আমরা জানতে চাই সবাই বাসা বাড়িতে কেমন আছে, কেউ সুস্থ আছে কিনা। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। তো আমরাও চাচ্ছি যে আসলে আমরা খুব দুঃখিত যে আমরা আমাদের ক্লাসগুলো করতে পারতেছি না, সবার সাথে সরাসরি ক্লাসগুলো করতে পারতেছি না। আমরা চেষ্টা করতেছি যে অনলাইনে সবার সাথে সংযুক্ত থাকার জন্য। আল্লাহর রহমতে সবাই আশা করি সংযুক্ত থাকবেন এবং আমাদের ক্লাসের বিষয়গুলো যেগুলো বোঝা যাবে না সেগুলো আমাদের কাছ থেকে প্রশ্ন করে জেনে নেওয়ার জন্য। তো শুরু করি। আজকের টপিক হচ্ছে প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট। তো প্রথমেই আমরা প্রি অপারেটিভ ম্যানেজমেন্টের কোন কোন বিষয়গুলো জানবো সেগুলো দেখে নিই। প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট বলতে আমরা কী বুঝি। প্রি অপারেশন, একটা পেশেন্টকে অপারেশন করার আগে কোন কোন বিষয়গুলো জানতে হবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তো আমরা এর আগেও মোটামুটি কথা বলছিলাম প্রি অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভ, পোস্ট অপারেটিভ নিয়ে। তো প্রি অপারেটিভ বলতে আমরা যে স্টেজটা বুঝি, অপারেশন করতে হবে, কোনো একটা পেশেন্টের অস্ত্রোপচার করতে হবে, তখন থেকে শুরু করে অপারেশন থিয়েটারে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময় হচ্ছে প্রি অপারেটিভ পিরিয়ড। এবং এই সময়ে যে ম্যানেজমেন্টটা করা হয়, যে নার্সিং ম্যানেজমেন্ট বা নার্সিং কেয়ার যেটা প্রোভাইড করি, এটি হচ্ছে প্রি অপারেটিভ নার্সিং ম্যানেজমেন্ট। তো আমরা এখানে স্লাইডে দেওয়া আছে আমাদের প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট বলতে আমরা কী বুঝি। The preoperative phase begins when the decision to proceed with surgical intervention is made and ends with the transfer to the patient into operating room table. এটা অলরেডি আমি আলোচনা করলাম। প্রিঅপারেটিভ ইন্টারভিউ হুইচ ইনক্লুড ফিজিক্যাল, ইমোশনাল অ্যাসেসমেন্ট, প্রিভিয়াস অ্যানাস্থেটিক হিস্ট্রি, অ্যালার্জিস or genetic problems, ensure that necessary tests performed, arranging appropriate consultative services. এখন আমরা একটু দেখে নিই সার্জিক্যাল ক্লাসিফিকেশনস, যে আসলে সার্জারি যে করা হয় সেগুলাকে কী কী ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর আমরা যদি দেখি ডায়াগনস্টিক, এটা হচ্ছে আমরা সার্জারি করা হয় মূলত দুইটা পারপাস, একটা হচ্ছে ট্রিটমেন্ট পারপাস, একটা হচ্ছে ডায়াগনস্টিক পারপাস। তো এটাকে আমরা যদি আরেকটু ডিটেলস জানতে চাই তাহলে সেখানে আমরা 5টা ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ডায়াগনস্টিক, যেটা বায়োপসি। আমরা অনেক সময় দেখে থাকি যে অপারেশনটা শুধু চিকিৎসার জন্য করা হয় না, সেখানে একটা পরীক্ষা বা অন্য একটা কঠিন কোনো রোগ হয়েছে কিনা সেটাকে ডায়াগনোসিস করার জন্য এখান থেকে কোনো একটা স্যাম্পল নিয়ে এসে তখন এটা পরীক্ষার জন্য করা হয়। এটার জন্য ছোটো ছোটো সার্জারি প্রয়োজন পড়ে, যেটাকে আমরা বলি যে বায়োপসি পরীক্ষা। বিশেষ করে ক্যান্সার সেলগুলো, ম্যালিগন্যান্সি সেল, এগুলোকে ট্রিটমেন্ট করার জন্য, আমরা ডায়াগনোস্টিক করার জন্য ওই সেলটাকে ডায়াগনোসিস করার জন্য সেলটা কালেক্ট করা হয়। সেলটা কালেক্ট করতে গেলে ছোট্ট একটু সার্জারির প্রয়োজন পড়ে, বলা বায়োপসি। কিউরেটিভ, যেটা হচ্ছে চিকিৎসার পারপাসে, এক্সিশন অফ টিউমার, যে কোনো ধরনের টিউমার হয়ে থাকে বা মাসেল গ্রোথ হয়ে থাকে সেটাকে পুরোপুরি রিমুভ করার জন্য যে প্রসিজারটা করা হয় সেটাকে বলা হয় কিউরেটিভ। রিপারেটিভ, মাল্টিপল ওন রিপেয়ার, যে অনেকগুলো ওন থাকে সেগুলোকে রিপেয়ার করা হয়, সেগুলোকে রিপারেটিভ। রিকনস্ট্রাকটিভ অর কসমেটিক, যেটা হচ্ছে ম্যামোপ্লাস্টি, যেটাকে আমরা বলা হয়, যেটা কসমেটিক সার্জারি যেটা বলা হয়, যেটা হচ্ছে আমাদের শরীরে কোনো কারণে কোনো জায়গায় যদি ফ্যাট জমে অথবা গাঠনিক স্ট্রাকচার যে কোনো কারণে দেখতে খারাপ দেখা যায়, সেটাকে রিকনস্ট্রাক্ট করা হয়। আবার সার্জারি করে সেগুলোকে
রিমুভ করে অপ্রয়োজনীয় জিনিসগুলো বা যেগুলো শরীরে লুজ হয়ে যায় সেখানে স্কিনটাকে টাইডি করার জন্য, একটু শরীরকে দেখতে সুন্দর করার জন্য আমরা এই অপারেশনটা করে থাকি। বিশেষ করে যারা অ্যাস্থেটিক, যেটাকে বলা হয় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক সময় আমরা এটা করে থাকি। প্যালিয়েটিভ রিলিফ পেইন অর কারেক্ট প্রবলেম, যেটা হচ্ছে প্যালিয়েটিভ, যে বিশেষ করে ক্যান্সার জাতীয় বা ক্রনিক কোনো ধরনের রোগ থাকে, সেই কারণে শরীরে পেইন থাকে, যেখান থেকে পেইনটা উৎপত্তি, যদি কোনো কারণে ওই ধরনের কোনো আইডেন্টিফাই করা যায় যে এটার কারণে পেইনটা হচ্ছে বা এই সমস্যার কারণে, তখন ওইখানে ছোট্ট একটা সার্জারি করার প্রয়োজন পড়তে পারে, বা সার্জারি করলে দেখা যাচ্ছে পেইনটা কমে যাবে, সেই ক্ষেত্রে প্যালিয়েটিভ সার্জারিটা প্রয়োজন পড়তে পারে। তা আমরা মোটামুটি এটা জানলাম যে সার্জিক্যাল ক্লাসিফিকেশান কী কী আছে। এখন একটু দেখে নিই ছোটো করে যে আমরা ডিগ্রি অফ আর্জেন্সি, অ্যাকর্ডিং টু ডিগ্রি অফ আর্জেন্সি, এটার উপর ভিত্তি করে, মানে প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সার্জারি বা অপারেশনটা কয় রকমের হতে পারে। তো এখানে আমরা প্রথম দেখে নিই যে ইমার্জেন্ট, যেটা হচ্ছে রিকোয়ার ইমিডিয়েট অ্যাটেনশন উইদাউট ডিলে, যেটা এখনই অপারেশন করতে হবে, না করলে হয়তো বা পেশেন্টকে বাঁচানোই কষ্ট হবে, কোনো রকমের দেরি করা যাবে না। এটা হচ্ছে ইমার্জেন্ট, খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা আমাদের খুব বেশি গুরুত্ব সহকারে করতে হবে, ইমার্জেন্সি। অ্যান্ড আর্জেন্ট রিকোয়ার প্রম্পট অ্যাটেনশন উইথ 24 to 30 আওয়ার্স, যেটা হচ্ছে মোটামুটি 24 ঘন্টার মধ্যে অপারেশন করলে চলবে, এরকম কেসগুলোকে আমরা আর্জেন্ট কেস বলি। রিকোয়ার্ড প্রয়োজন, অপারেশন করা প্রয়োজন, অপারেশন করতে হবে, কিন্তু হসপিটালে ভর্তি হয়ে একটা নির্দিষ্ট সময় নিয়ে, তারপরে একটা ডক্টরের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মোটামুটি সপ্তাহ বা মাস পর্যন্ত সময় গেলেও যাতে খুব একটা অসুবিধা হয় না, যেটা হচ্ছে আমরা আগে বলি যে একটা শিডিউল অপারেশন। হ্যাঁ, অপারেশন করতে হবে, প্রয়োজন অপারেশন করতে হবে, কিন্তু 1 মাস পরে করলেও চলবে, এরকম, এটাকে বলা হয় রিকোয়ার্ড। তারপর হচ্ছে ইলেকটিভ, শুড বি অপারেটেড অন, দ্য ফেইলিওর টু হ্যাভ সার্জারি ইজন্ট ক্যাটাস্ট্রফিক। যে ইলেকটিভ হচ্ছে যে হ্যাঁ, এটা অপারেশন করতে হবে, কিন্তু যদি অপারেশন না করা হয় সেই ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হবে না, যেটাকে আমরা বলি যে শরীরের মারাত্মক কোনো ক্ষতি হবে না, যেটার কারণে তার মৃত্যু হতে পারে। হ্যাঁ, অপারেশন না করলেও মোটামুটি সে বেঁচে থাকবে বা চলতে পারবে, কিন্তু অপারেশন করলে একটু ভালো থাকবে, এটাকে বলা হয় ইলেকটিভ কেস। অনেক ধরনের টিউমার থাকতে পারে বা এ ধরনের শরীরে কোনো ধরনের অর্থোপেডিক্স কিছু কেস থাকতে পারে, যেগুলো অপারেশন না করলেও মোটামুটি চলে। অপশনাল, দ্য ডিসিশন রেস্ট উইথ দ্য পেশেন্ট, ডিপেন্ড অন পার্সোনাল রেফারেন্সেস। এটা অপশনাল বলতে অপারেশন করলেও চলবে, না করলেও চলবে, এটা ডিপেন্ড করে পেশেন্টের সিদ্ধান্তের উপরে। পেশেন্ট যদি চায় যে অপারেশন করতে, তার টাকা পয়সা বা অপারেশন করতে পারবে, করার জন্য তার ফ্যাসিলিটিস আছে, তাহলে ভালো, না করলেও তেমন কোনো ক্ষতি হচ্ছে না, করলে ভালো, না করলেও পেশেন্টের কোনো ক্ষতি নেই বা মারা যাচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে এগুলো অপশনাল থাকে। তো আমরা মোটামুটি দুইটা স্টেজেই দেখলাম যে আমাদের সার্জারি ক্লাসিফিকেশনটা। এখানে পেশেন্টের প্রি অপারেটিভ কেসের ক্ষেত্রে পেশেন্টের কিছু মেজর গোলস থাকে, সেই গোলসগুলোর মধ্যে একটা হচ্ছে কারেকশন অফ ট্রিটমেন্ট অফ ফিজিক্যাল প্রবলেম। এটা একটা পেশেন্টের একটা গোল, যে অপারেশন করলে পেশেন্টের ফিজিক্যাল প্রবলেমটা কারেকশন হবে, সলভ হবে। রিলিফ অফ অ্যাংজাইটি, ওরি অ্যান্ড ডিপ্রেশন, পেশেন্টের দুশ্চিন্তা বা স্ট্রেস, মানসিক চাপ যেগুলো, এগুলো রিলিফ করার জন্য আমরা পেশেন্টের কিছু উদ্দেশ্য থাকে যেগুলো করা যায়। অ্যাকসেপ্টেন্স অফ অ্যান্ড প্রিপারেশন ফর সার্জিক্যাল ইন্টারভেনশনস, যে আমরা পেশেন্টের কাছ থেকে অবশ্যই এটা অ্যাকসেপ্টেন্স নিতে হবে সার্জিক্যাল ইন্টারভেনশনটা করার জন্য। অ্যাকসেপ্টেন্স অ্যান্ড টলারেন্স অফ প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনস অ্যান্ড এজেন্টস, যে এইটাও আমাদের প্রি অ্যানেস্থেটিক আমরা কিছু এজেন্ট ব্যবহার করবো, যেটার কারণে পেশেন্টের মারাত্মক ক্ষতিও হতে পারে, অথবা এমন হতে পারে যে পেশেন্টটাকে প্রি অ্যানেস্থেটিক মেডিসিন দেওয়ার পরে তার যদি হার্টের প্রবলেম থাকে বা রেসপিরেটরি সমস্যা থাকে, সেই ক্ষেত্রে তার মৃত্যু ঝুঁকিও থাকতে পারে। এই বিষয়গুলো পেশেন্টদেরকে অবশ্যই কথা বলে তার কাছ থেকে গ্রহণযোগ্যতা এবং সে এটাকে অ্যাকসেপ্ট করছে কিনা, এটা অবশ্যই তার মধ্যে গ্রহণযোগ্যতা থাকতে হবে, এটার আমরা আগে নিয়ে নিব। এবং অ্যাভয়েডেন্স অফ ইনজুরি, নজোকোমিয়াল ইনফেকশন অ্যান্ড কমপ্লিকেশনস, এবং এখানে অবশ্যই আমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, এটাকে অ্যাভয়েড করতে হবে। নজোকোমিয়াল ইনফেকশন যেটা হচ্ছে হসপিটাল অ্যাকুয়ার্ড ইনফেকশন, যেটা যে আমি একটা চিকিৎসা করতে যাচ্ছি,
কিন্তু এটা করতে চাই হয়তো বা আমার আরও বড় ধরনের কোনো ইনফেকশন আমার শরীরে ঢুকে যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। অ্যান্ড এটার অপারেশন করার পরে বা অপারেশন করতে যে কী কী ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ হতে পারে সেগুলো সম্পর্কে পেশেন্টের কাছ থেকে পেশেন্টের একটা গোলস এখানে থাকে। অ্যাজ দ্য পেশেন্ট ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিজিক্যাল অ্যান্ড সাইকোসোশিয়াল অ্যাসপেক্টস অফ দ্য সার্জিক্যাল এক্সপিরিয়েন্স। এটা অবশ্যই আমাদের পেশেন্টকে বোঝাতে হবে যে ফিজিক্যাল অ্যান্ড সাইকোসোশিয়াল অ্যাসপেক্টসটা কি সার্জিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে অবশ্যই এটা পেশেন্টের কাছ থেকে পেশেন্টকে বোঝাতে হবে। অ্যান্ড অ্যাকোয়েন্ট দ্য পেশেন্ট অ্যান্ড হিজ ফ্যামিলি উইথ দ্য এনভায়রনমেন্ট প্রোটোকল অ্যান্ড এক্সপেকটেশনস অ্যাজ সার্জারি। তো এইটাও আমাদের পেশেন্টের ফ্যামিলিকেও আমাদেরকে এটার এনভায়রনমেন্ট সম্পর্কে এবং এটার প্রোটোকলটা সম্পর্কে অবশ্যই পেশেন্টের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করতে পারি এবং এটা অবশ্যই সার্জারি সম্পর্কে তাদেরকে জানাতে হবে। And teach the patient certain procedures that will help in reducing post-operative complications, যে পেশেন্টদেরকে এটাও শিক্ষা দিতে হবে যে পেশেন্ট প্রি অপারেটিভ যেমন ইম্পর্টেন্ট সেখানে পোস্ট অপারেটিভটাও ইম্পর্টেন্ট, কিন্তু ইন্ট্রা অপারেটিভ খেয়ে যে পেশেন্টের সাথে কী হচ্ছে এটা হয়তো পেশেন্ট অতটা বুঝতেছে না বা তার এখানে ততটা ভূমিকা নেই, কিন্তু প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ ক্ষেত্রে অবশ্যই পেশেন্টের এখানে ভালো মুখ্য ভূমিকা পালন করতে হবে। পেশেন্ট যদি সেখানে তার যে কমপ্লিকেশনগুলো হতে পারে বা হওয়ার জন্য যে ধরনের ইনফরমেশনগুলো দেওয়া দরকার সেগুলো যদি আগে থেকেই আমাদের জানা থাকে তাহলে তার কমপ্লিকেশনগুলো আগে থেকে সলভ করার জন্য সুবিধা হবে। অ্যান্ড প্রিপেয়ার দ্য ফিজিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি ফর দ্য অপারেশন, এবং সর্বোপরি যেটা সাইকোলজিক্যালি এবং ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি তাকে অপারেশন করার জন্য প্রিপেয়ার থাকতে হবে। অ্যান্ড কোলাবোরেটিভ উইথ আদার মেম্বার্স অফ দ্য হেলথ টিম ইন কোঅর্ডিনেটিং অল প্রি অপারেটিভ প্রসিজার্স। তো অবশ্যই এটা অন্যান্য দ্বারা হেলথ টিমে যারা মেম্বার আছেন তাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতে হবে যে তার কী ধরনের শারীরিক মানসিক সমস্যা আছে, তাকে কী মেডিসিন দেওয়া হলো, তার ইনভেস্টিগেশনগুলো ঠিকমতো আছে কিনা, তার ফ্যামিলি হিস্ট্রিটি সম্পর্কে মোটামুটি সবার সাথে শেয়ার করে নিতে হবে। তাহলে যেই ডিপার্টমেন্টে যে দায়িত্ব আছেন তার দায়িত্বটা পালন করতে সুবিধা হবে। প্রি অপারেশন ফর সার্জারি ফর ইনফর্ম কনসেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে প্রি অপারেটিভ স্টেজে আমাদের একটা পেপারস আমরা ব্যবহার করে থাকি যেটা হচ্ছে ইনফর্মড রিটেন কনসেন্ট। যে এই বিষয়টা সম্পর্কে আমরা আরও ডিটেলস আলোচনা করবো, জাস্ট একটু ধারণা দিয়ে, যেটা হচ্ছে পেশেন্টের কাছ থেকে এবং পেশেন্টের লিগ্যাল গার্জিয়ানের কাছ থেকে একটা সম্মতিপত্র। হ্যাঁ, আমরা সাধারণত আমাদের বাসায় যেটাকে বলি যেটা হচ্ছে পেশেন্ট যদি অপারেশন করার সময় বা পরে যদি হাসপাতালে রুগীটা মারা যেতেও পারে, সেই ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ বা ডাক্তার নার্স যারা থাকবে টিমে তাদের যাতে কোনো ধরনের প্রবলেম নাই, সেক্ষেত্রে পেশেন্ট নিজে না, পেশেন্টের লিগ্যাল গার্জিয়ানের কাছ থেকে একটা লিখিত অ্যাকসেপ্টেন্স নিয়ে নিতে হবে, যেটাকে বলা হয় রিটেন ইনফর্ম কনসেন্ট। তো সেখানে কোন কোন বিষয়গুলো থাকবে সেগুলো আমরা একটা ফরম্যাট অবশ্যই আমরা দিয়ে দিব আমাদের ওয়ার্ড ফাইল যেটা আছে সেই ওয়ার্ড ফাইলে লেকচারটা সহ আমরা পুরোটাই আপনাদেরকে দিয়ে দিব। আপাতত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে তথ্যগুলো আছে সেগুলো আমরা খুব শর্ট আকারে আমরা একটু জানার পরে আমরা ওই শিটটাও আমরা দিয়ে দিব মেলে অথবা আমাদের এতে চ্যানেলে। তো ভলান্টারি কনসেন্ট অ্যান্ড ইনকম্পিটেন্ট পেশেন্ট, যেমন মেন্টালি রিটার্ডেড, মেন্টালি ইল অর কমাটোস পেশেন্ট, যেটা হচ্ছে ইনকম্পিটেন্ট পেশেন্টটা আসলে সম্পূর্ণ ফিট না অপারেশনের জন্য, সেই ক্ষেত্রে খুব বেশি ইম্পর্ট্যান্ট এটা, কারণ পেশেন্ট যদি কোনো কারণে মারা যায় বা কোনো ধরনের সমস্যায় পড়ে সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা খুব বড় ভূমিকা। দ্য ইনফর্মড সাবজেক্ট, যে আসলে কোন বিষয় নিয়ে আমরা পেশেন্টকে কথা বলছি সেই পেশেন্টকে ইনফর্ম করতে হবে। এক্সপ্লানেশন অবশ্য বুঝিয়ে তাকে বলতে হবে যে আমরা আসলে কী করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি, তার কী ভূমিকা, আমাদের কী ভূমিকা, কী কমপ্লিকেশন হতে পারে, সব কিছু তাকে ডিটেলস ইনফর্ম করতে হবে। অ্যান্ড ডেসক্রিপশন অফ রিস্ক অ্যান্ড বেনিফিটস, অবশ্যই পেশেন্টের পার্টিকে সুবিধা এবং অসুবিধা সম্পর্কে তাকে পুরোটা ডিটেলস ডেসক্রিপশন করে বলতে হবে। অ্যান্সার কোশ্চেন্স অ্যাবাউট প্রসিজার্স, এবং পেশেন্ট যদি কোনো অ্যান্সার করে সেখানে কোশ্চেন দিয়ে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। ইনস্ট্রাকশন দিতে হবে কী করতে হবে না করতে হবে। পেশেন্ট অ্যাবল টু কম্প্রিহেন্ড যে ইনফরমেশন রিটেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ, পেশেন্ট যেভাবে বুঝে সেভাবে তাদেরকে বুঝে বলতে হবে, এটা আমাদের একটা মুখ্য দায়িত্ব। দ্য অ্যাসেসমেন্ট অফ হেলথ ফ্যাক্টরস দ্যাট এফেক্টস পেশেন্টস প্রি অপারেটিভলি, তো আমরা
আজকে এটা করে শেষ করে দিব। তো আমরা অ্যাসেসমেন্ট অফ হেলথ ফ্যাক্টরসের মধ্যে পেশেন্টের প্রিয়াপার্টিলি কী কী ধরনের কোন কোন বিষয়গুলো আমরা গুরুত্ব দেবো, যেটা অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল অ্যান্ড ফ্লুইড স্ট্যাটাস, যে অপারেশন করার পরে শরীরের মধ্যে একটা নিউট্রিশনাল একটা ঘাটতি হতে পারে, সেই ক্ষেত্রে আমরা আগে তাকে নিউট্রিশনাল অ্যাসেসমেন্টটা করে নেব, যাকে কোন ধরনের খাবার দিলে তার ফ্লুইড স্ট্যাটাসটা কী সেটা মেনটেন করলে আমরা পেশেন্টটাকে খুব দ্রুত রিকভার করতে সুবিধা হবে। অ্যান্ড রেসপিরেটরি স্ট্যাটাস, তার রেসপিরেটরি, কারণ আমরা যখন অপারেশন করা হবে, অপারেশন আগে যখন প্রিয়ার অ্যানাস্থেটিক চেক আপ করা হবে, সেক্ষেত্রে তার রেসপিরেটরি ট্র্যাক্ট সঠিকভাবে কাজ করতেছে কি না, তার রেসপিরেটরি ভলিউম ঠিকমতো মেনটেন করতে পারবে কি না, এবং তাকে যখন অজ্ঞান করা হবে, অ্যানাস্থেসিয়া দেওয়া হবে, সেখানে তাকে রিকভার করার জন্য তার রেসপিরেটরি ট্র্যাক্ট ঠিকমতো ফাংশনিং করবে কি না, সেই সব বিষয়গুলো আগে থেকে আমাদের অ্যাসেসমেন্ট করে নিতে হবে। কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস, যেটা হচ্ছে আমাদের হার্টের ফাংশনটা ঠিকমতো আছে কিনা সেটাও আমাদের ভালোভাবে জেনে নিতে হবে আগে থেকেই, যে যদি কোনো কারণে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা এই ধরনের তার হার্ট দুর্বল থাকে, তো সেই ক্ষেত্রে পেশেন্টকে রিকভার করানো কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা আগে থেকে তার অর্থাৎ রেসপিরেটরি স্ট্যাটাস এবং কার্ডিওভাস্কুলার স্ট্যাটাসটা অবশ্যই ভালোভাবে আমাদের জেনে নিতে হবে, খুবই ইম্পর্টেন্ট দুটো জিনিস। অ্যাসেসমেন্ট অফ হ্যাপাটিক অ্যান্ড রেনাল ফাংশন, এটাও আমাদের বিশেষ করে ভাইটাল অর্গান যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের ভালো একটা অ্যাসেসমেন্ট থাকতে হবে আগে থেকেই। তো আমাদের লিভার এবং রেনাল ফাংশনটাও আমাদের জানা থাকতে হবে। অ্যাসেসমেন্ট অফ অ্যান্ডোক্রাইন ফাংশন, আমাদের অ্যান্ডোক্রাইন ফাংশনটাও জানা থাকতে হবে, ভালো করে অ্যাসেসমেন্ট করতে হবে তার সব ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ ইমিউনোলজিক্যাল ফাংশন, এবং যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের, যে একটা রোগী যখন অসুস্থ হয়ে যায় মানুষ, তখন তাকে ইমিউনোলজিক্যাল সাপ্রেশন, যেটা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে ওই সময় একটা ওষুধ দিতে হবে। দেখা যাচ্ছে ওষুধটা দেওয়ার জন্য ওষুধটা দেওয়াটাই শুধু বিষয় না, ওষুধটা দিলে এটা শরীরে যে এটা ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারবে কিনা, এবং এটা শরীরে যে কেমিক্যাল রিয়াকশানটা হবে, এটা শরীরটাকে বডির যে ইমিউনিটি সাপ্রেশন এবং বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা বিষয়টা, এটাকে ঠিকমতো ম্যানেজ করাটা করতে পারবে কিনা, এইটা জানার জন্য আমাদেরকে অবশ্যই ইমিউনোলজিক্যাল অ্যাসেসমেন্টটা দরকার। অ্যাসেসমেন্ট অফ ইফেক্টস অফ এইজিং, যে বয়সটাও খুব একটা মুখ্য ভূমিকা পালন করে এখানে, যে কোন বয়সে কোন ধরনের ওষুধটা দিলে সেই তার শরীরে এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে কি না, এটার জন্য। এখন 80 বছর, 90 বছর, 100 বছর বয়সের ক্ষেত্রে যদি আমরা খুব হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিই, তখন সেই অ্যান্টিবায়োটিকটা শরীরে যে ড্রাগ ইফিকেসি বা ড্রাগ টক্সিফিকেশন তৈরি হয়, এইটা শরীরটাকে রিকভার করার মতো তার বডির সেল সাপোর্ট করবে কিনা, এই বিষয়গুলো আমরা অ্যাসেসমেন্ট করে জানতে হবে। অ্যাসেসমেন্ট অফ প্রায়র ড্রাগ থেরাপি, তো আমরা এর আগে তাকে নর্মালি ওষুধগুলো দেওয়ার পরে তার শরীরে যদি খুব খারাপ বিরূপ প্রতিক্রিয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় যে তার যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে যায়, সেই ক্ষেত্রে তাকে এর সাথে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ আমরা যদি প্রয়োগ করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার অন্য ধরনের প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ড্রাগ থেরাপির বিষয়ে আমরা আগে থেকে ড্রাগ হিস্ট্রি আমাদের জানা দরকার, এবং অ্যাসেসমেন্ট হিস্ট্রি হিসেবে আমাদের থাকা দরকার। অ্যাসেসমেন্ট পেশেন্টস উইথ ডিসএবিলিটিস, তো পেশেন্টের কোনো ডিসএবিলিটিস আছে কিনা সেটাও আমাদের রেকর্ডে থাকতে হবে। তো আমরা আপাতত আজকে আমরা এই পর্যন্তই মোটামুটি আমরা শেষ করতে চাই। এরপরে পরবর্তী ক্লাসে আমরা অন্য সময়ে বাকি একদিন আমরা এটা আস্তে আস্তে আমরা দেবো। আজকে আপাতত এটুকুই আমরা এই ভালো করে পড়ে বুঝে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করলে আমি উত্তরটা আশা করি দিয়ে দেবো, নাহলে পরবর্তী লেকচার আমি নোট করে রাখবো, আমি অ্যান্সারগুলো দিব। আর যদি নোট করা থাকে অথবা পরবর্তী লেকচার দেওয়ার আগেই আমাকে নক করলে আমি সে বিষয়গুলো ক্লিয়ার করে দিব। যেহেতু এখন ওয়ানওয়ে লেকচার হয়ে যাচ্ছে, কারো দেখা যাচ্ছে না, কথা বলতে পারতেছি না, তো আশা করি আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো আমরা শেষ করে যাচ্ছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সাথে সংযুক্ত থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।